হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি নতুন মুক্তিপ্রাপ্ত মুভি বিনোদিনীকে এক্সপ্লেন করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি জেনে নিই মুভিটির স্টোরিটা কি আছে। গল্পের শুরুতেই আমরা 1941 সালের কলকাতা শহরের একটি ঘটনা দেখতে পাই। সেখানে শ্রী রামকৃষ্ণ দেবের পুজোর সময় সকলে লক্ষ্য করে সেখানকার এক সময়ের বিখ্যাত অভিনেত্রী বিনোদিনীকে, আর তিনি সেখানে সবার মাঝে বসে রয়েছেন। এরপরে আমরা বিনোদিনী অর্থাৎ বিনির অতীতের গল্প দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই সেই ছোট্ট বিনোদিনী বসে বসে সীতাহরণের পালা দেখছিল, আর একসাথেই যখন তারা সংলাপ বলছিল তার সঙ্গে সঙ্গে সবার আগেই সেই সংলাপগুলো বলে দিচ্ছিল, কারণ সেই পালা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে। তার সব থেকে ভালো লাগে এই পালা, যার জন্য সে সবকিছুই মুখস্থ তার। এরপরে সেখানে গঙ্গা নামক একটি মহিলা আসে, যাকে বিনি ভালোবেসে গোলাপ ফুল বলে ডাকে। সে এসে তাড়াতাড়ি করে তাকে জানায় তার ভাইয়ের ভীষণ শরীর খারাপ হয়েছে, তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। এদিকে বিনি বাড়ি এসে জানতে পারে যে ডাক্তার তার ভাইকে বিনা পয়সায় ওষুধ দেবে না, আর বিনিদের কাছে একটা পয়সাও ছিল না। আর আমরা অন্যদিকে দেখতে পাই বিনির মা পাশের ঘরে এক অন্য পুরুষের সাথে শারীরিক সম্বন্ধ বানাচ্ছিল, আর এখানে বিনির মা পয়সার কারণে এই যৌন কর্মের কাজ করত, আর এছাড়া তাদের কাছে পয়সা কামানোর আর অন্য উপায় ছিল না। তারপরে বিনির ঠাকুমা সেই বাবুটার কাছে কিছু পয়সা চায় ওষুধ কেনার জন্য। তারপরে সেই বাবু বিরক্ত হয়ে গিয়ে কিছু টাকা দিয়ে দেয়। তারপরে ডাক্তারটা ওষুধ দিয়ে যায়, আর ডাক্তারটি বিনিকে বলে যায় যে তোমার ভাইকে কিছু খাবার খাইয়ে ওষুধটা খাইয়ে দিও। কিন্তু বিনি সেই ছোট্ট মেয়েটি কি বা করবে, তার ঘরে তো বিন্দুমাত্র খাবারের দানা পর্যন্ত ছিল না। সেই ছোট্ট মেয়েটি তখন বাইরে চলে যায় কিছু খাবারের সন্ধানে, এবং দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে কিছু খাবার চাইতে থাকে, কিন্তু সেই দোকানিটা তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে হতাশ হয়ে বিনি যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় একটি নেশাগ্রস্ত লোক হাঁটতে হাঁটতে যেতে গিয়ে সে কিছু হাত থেকে ফেলে দিয়েছে। সেটা যখন বিনি খুলে দেখে সে দেখতে পায় যে সেখানে প্রসাদ রয়েছে। সে সেটা দেখে তাড়াতাড়ি করে তার ভাইয়ের কাছে যাচ্ছিল যে এটা খাইয়েই তার ভাইকে ওষুধটা সে খাইয়ে দেবে। তবে সে সেটা খাওয়াতে গিয়ে দেখে যে তার ভাই আর সাড়া দিচ্ছে না, কারণ তার ভাই ততক্ষণে মারা গিয়েছিল। এরপরে সবাই খুব কান্নাকাটি করতে থাকে। তারপরে বিনি তার ভাইয়ের বডিটাকে নিয়ে বাইরে নিয়ে চলে আসে, আর তারপরে সেখানে গোলাপও চলে আসে। আর এখানে বলে রাখা ভালো যে গোলাপও একজন যৌনকর্মী, আর সে বিনিকে নিজের মেয়ের মতনই ভালোবাসতো। আর এখানে গোলাপ বিনির ভাইয়ের দেহটাকে নিজের কোলে করে নিয়ে গঙ্গার ঘাটে যায় কাজ সারার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পরে ব্রাহ্মণরা বলে তোদের মতন এই নোংরা চরিত্রের মেয়েদের বাচ্চা কাচ্চাদের কাজ এখানে হবে না, এই কাজ আমি এই গঙ্গার ঘাটে কিছুতেই করতে দেবো না, তাহলে এই ঘাট অপবিত্র হয়ে যাবে। গোলাপ অনেক চেষ্টা করেছিল যাতে তার দেহটা ওখানেই দাহ করা হয়, কিন্তু তার চেষ্টা পুরোপুরি বিফল হয়ে যায়, যার কারণে তারা ঘাট থেকে কিছুটা দূরে এসে দাহ করে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই কিছু বদমাশ লোকেরা বিনির উপরে কুদৃষ্টি ঢালছিল। তখন গোলাপ তাদেরকে তাড়িয়ে দেয়। তখন বিনি গোলাপকে বলে আমি কিন্তু তোমাদের মতন ওইসব কাজ করতে পারবো না, আমি থিয়েটারে পালা করতে চাই। বিনির জোর করাতে শেষমেশ গোলাপ তাকে নিয়ে চলে যায় সেই জায়গাতে। সেই সময় সেই দলের একজন মেম্বার অসুস্থ হয়ে পড়ে, আর তারা ভীষণ চিন্তায় ছিল যে এবারে কি হবে। তখন গোলাপ এসে বলে বিনি খুব ভালো করে সেই অভিনয়টা করে দিতে পারবে, কিন্তু তবে তারা বিনিকে নিতে চাইছিল না, কারণ বিনির মা পতিতালয়ে কাজ করত। তারপরে ওই দলেরই একজন বয়স্ক লোক দয়া দেখিয়ে বলে যে আমরা যদি ওদেরকে সুযোগ না দিই তাহলে ওরা এগোবে কি করে। তাই জন্য বিনিকে সেইবারে কাজে নিয়ে নেওয়া হয়, আর এরপর থেকে বিনিকে কোনোদিনও ফিরে তাকাতে হয়নি। আর একের পর এক তার সব পালা সেরা হতে থাকে। আর এরপরে 1877 সালে বিনি দুর্গেশ নন্দিনী নামের একটি নাটকে অভিনয় করে, আর এই নাটকে বিনি নিজেই একসাথে দুটি চরিত্রে অভিনয় করেছিল। আর স্বয়ং এই নাটকটিকে দেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। তারা বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান, এবং তারা বিনোদিনীর সাথে দেখাও করে, এবং তিনি নিজের পরবর্তী নাটক সরোজিনীর জন্য বিনিকে পছন্দ করেন। এরপরে আমরা দেখতে পাই স্বয়ং নাট্যাচার্য গিরিশচন্দ্র বোস বিনির কপালকন্যা নাটকটি দেখতে আসে, আর তিনি বিনোদিনীকে তার অভিনয়ে খুশি হয়ে তাকে নিজের শিষ্য করবে বলে প্রস্তাবও দেন। আর এই সবকিছুতে বিনির সহকর্মীদের খুব হিংসে হচ্ছিল। এরপরে সেখানে খুব গণ্যমান্য ব্যক্তি রাঙাবাবু আসেন, আর সে বিনির অভিনয় মুগ্ধ হয়ে তাকে একটি ফুলের তোড়া দেয়। এরপরের দিন বিনি যায় গিরিশবাবুর বাড়িতে। ওনাকে দেখে তখন বিনি একটা প্রণাম করে। তখন গিরিশবাবু বলে এত সহজে কোনোদিনও কারোর সামনে মাথা নিচু করবি না। এরপরে গিরিশবাবু নিজের মতন করে বিনিকে তৈরি করে নিচ্ছিল। উনি বিনিকে ব্রিটিশ মহিলাদের মতন খাবার খাওয়া শেখায়, আর তার সঙ্গে সঙ্গে আরো আদব কায়দা শেখাতে শুরু করে। তাদের মতন খাওয়া দাওয়া, চলাফেরা, তাদের মতনই কাপড় জামা পরা, আর তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও শেখান। এরপরে বিনি বেঙ্গল থিয়েটার
থিয়েটারে বিভিন্ন নাটকে অভিনয় করে আর সেগুলো বেশ জনপ্রিয়তা পায়। তবে নীলদর্পণ নাটকে ইংরেজরা কিভাবে অত্যাচার করেছিল সেগুলোকে দেখানো হয়েছিল, আর এরপরে সেখানে উপস্থিত থাকা ইংরেজরা খুবই রেগে যায়। এরপরে বিনির এক সহ অভিনেতাকে মারধর করে, তখন রেগে গিয়ে বিনি সেই ইংরেজের গায়ে হাত তুলে বসে, আর তার জন্যই ইংরেজ দলের লোকেরা তাকে গ্রেফতার করে নেয়। কিন্তু ততক্ষণে অন্য বাঙালিরা ইংরেজদের বিরুদ্ধে গর্জে ওঠে। এরপর ইংরেজ সাহেব বলেন যে এই সমস্ত নাটকের দলকে তারা ব্যান্ড করে দেবেন। তবে গিরিশবাবু আর রাঙাবাবু এগুলো করার জন্য বারণ করে তাদেরকে, আর এর কারণে রাঙাবাবু একটা মোটা অঙ্কের টাকাও তাদেরকে দেন। এরপরে ইংরেজ সাহেব রাজি হয়ে যায় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। তবে তারা আদেশ দিয়ে দেয় যে এরপর থেকে ইংরেজ বিরোধী নাটক আর করা যাবে না। এরপর পরের দিন আমরা দেখতে পাই সমস্ত কাগজে বিনোদিনীর নামে একটি লেখা বার হয়েছে, বাংলার বাঘিনী বিনোদিনী বলে। আর এর ফলে বিনোদিনীর খ্যাতি আরো বেড়ে যায়, আর প্রচুর লোক তাকে দেখতে আসে সেদিন। এরপরে অমৃতবাবু নামের একটি লোক মিষ্টি নিয়ে আসেন খুশির খবর দেওয়ার জন্য, আর তিনি জানান বিনির জন্য নাকি তাদের ক্যাশ বাক্স বেশ ভালোই ফুলে ফেঁপে উঠছে। এরপরে গিরিশবাবু বলেন বেনারস থেকে কুমির বাহাদুর আসছেন, তিনি আমাকে এবং বিনিকে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। আর এর পরের দৃশ্যে আমরা কুমার বাহাদুরকে দেখতে পাই, আর তিনি একটি প্রস্তাব রাখেন যে তিনি জয়পুরে তাদের একটি থিয়েটার খুলতে চান, আর সেই প্রস্তাবে গিরিশও রাজি হয়ে যায়। আর এরপরে কুমার বিনিকে বলে যে আপনার সম্পর্কে অনেক শুনেছি, তবে আপনার নাটক কোনোদিনও দেখা হয়নি, যার কারণে বিনি তাকে থিয়েটারে নাটক দেখার জন্য আমন্ত্রণ জানায়। এবং কুমার সেই নাটকটি দেখে বিনির ওপরে পুরোপুরি মুগ্ধ হয়ে যায়, আর নাটক শেষ হওয়ার পরে তাকে একটি ফুলের তোড়া উপহার দিতে আসেন। তারপরে বিনি তাকে ধন্যবাদ জানায়, আর তারপরেই রাঙাবাবু চলে আসেন বিনিকে ফুল দিতে। তবে তিনি দেখতে পান যে বিনির হাতে আগে থেকেই ফুল রয়েছে, তাই জন্যই সে তার ফুলটা সহ অভিনেত্রীকে দিয়ে তিনি বিনিকে বলেন আজ তোমার অভিনয় দেখে মুগ্ধ হয়ে তোমাকে ফুলটা দিতে এসেছিলাম, তবে দেখছি তোমার হাতে আগে থেকে একটা ফুল রয়েছে, তবে আজ আমার ফুলটা থাক, যেদিন তোমার হাত খালি থাকবে সেদিন না হয় আমি তোমাকে তোমার হাতে ফুল দেব। এই কথাটা শোনার পরে বিনির একটু কষ্ট হয়, আর এরপরে আমরা দেখতে পাই কুমার আর বিনির মধ্যে চিঠি আদান প্রদান হতে থাকে, আর একে একে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। তারপর আমরা দেখতে পাই বিনি একসাথে এত নাটক করার ফলে তার আর ভালো লাগছিল না, যার কারণে সে কিছুদিনের জন্য ছুটি চাইছিল, কিন্তু থিয়েটারের মালিক তাকে কিছুতেই ছাড়ছিল না। আর এদিকে সেই সময় কুমার চলে আসে, আর কুমার বিনিকে নিয়ে ঘুরতে বের হয়ে যায়। তখন কুমার তাকে জিজ্ঞাসা করে এত ভিড় এত খ্যাতি তোমার ভালো লাগে? তখন বিনি তাকে জানায় সেই সব তো অভিনেত্রীকে দেখার ভিড়, আসল মানুষটাকে চেনার জন্য কজনই বা ভিড় জানায়। এরপরে কথায় কথায় বিনি বলে যে আমাকে বেনারস নিয়ে যাবে, আর এরপরে আমরা দেখতে পাই বিনি কুমারের সাথে বেনারস ঘুরতে চলে যায়। সেখানে থাকতে থাকতে তাদের 1 মাস কেটে গিয়েছে। তখন বিনি খুব চিন্তায় পড়ে যায়, আর সে ভাবে যে এতদিন হয়ে গেল হয়তো প্রতাপ বাবু খুব রেগে যাবে। তখন কুমার বলে তুমি ওর জন্য লক্ষ্মী, তুমি আছো বলেই ওর থিয়েটার এত ভালো চলছে, তাই তুমি ওর জন্য চিন্তা করো না। এরপরে আমরা দেখতে পাই বিনি আর কুমার তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। এরপরে বিনি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে তোমার বাড়ির লক্ষ্মী করে কবে নিয়ে যাবে? এই কথায় সে কোনো উত্তর দেয় না এবং কিছুক্ষণ চুপ করে বলে আমার বাড়ি থেকে খবর এসেছে বাবা অসুস্থ রয়েছে, তাই আমাকে বাড়ি ফিরতে হবে। আমি বাড়ি গিয়ে আমার পরিবারের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলবো। এরপরে বিনি কলকাতায় ফিরে আসে। তারপরে বিনির কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য পত্রিকা থেকে একটি লোক এসেছিল। তখন গিরিশবাবু সেই ইংরেজ মেমটিকে গিনির রূপ এবং বর্ণনা দিচ্ছিল। তার সঙ্গে সঙ্গে সে এটাও বলে বিনি হয়তো ইংরেজিতে আপনার সাথে কথা বলতে পারবেন না, তার জন্য আপনি আমার সাথে কথা বলে নিন, তারপরে এসে বিনির সাথে ছবি তুলে নেবেন। কিন্তু তিনি তো কোনো কথা মানতেই রাজি ছিলেন না। আর ঠিক সেই সময় বিনি ঘরে চলে আসে, আর তারপরে ইংরেজ মেমটার সাথে কথা বলতে শুরু করে। সে প্রথমে ইংরেজিতেই কথা বলছিল, তবে তার ইংলিশের মাঝখানে মাঝে মাঝেই সে বাংলা বলে ফেলছিল। তবে বিনি নিজের চেষ্টায় সমস্ত ইন্টারভিউটা দেয়। তারপরে সেই মেম সাহেব গিরিশ বাবুর সঙ্গে বিনির একটি ছবি তোলেন। তারপরে মেম সাহেবটি বলেন যে একটা সিঙ্গেল ফটো তুলবো। তখন গিরিশ বাবু ভেবেছেন হয়তো যে তার সিঙ্গেল ফটো তোলার কথা বলেছেন। তারপরে মেম সাহেবটি ক্লিয়ার করে বলেন যে তারা বিনির ছবি তুলবেন। এরপরে গিরিশ বাবু সেখান থেকে সরে যান, তবে তিনি কিছুটা কষ্ট পান। এরপরে বিনি সুন্দরভাবে বসলে তার ফটো তোলা হয় এবং সেই ফটোটিকে পত্রিকায় ছাপা হয়। আর এরপরে আমরা দেখতে পাই বেঙ্গল থিয়েটারের মালিক প্রতাপ বাবু সবার সঙ্গে দেখা করতে আসেন, আর তিনি সবাইকে জানান যে বিনির জন্য আগের মাসে তেমন থিয়েটারে টিকিট বিক্রি
বিক্রি হয়নি, কারণ সে বিনা কারণে ছুটি নিয়েছিল। তখন বিনি রেগে গিয়ে বলে, আপনার থিয়েটারে দিনরাত কাজ করার পরেই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি ছুটি নিয়েছিলাম, আর আমাকে আগের মাসের বেতনটা ফেরত দিন, তারপরে আমি কথা বলবো। তখন সে বলে, তুমি তো আগের মাসে কাজই করনি। আর এর ফলে বিনি রেগে যায়। তারপরে সে বলে, আমাকে আমার চাকরির স্যালারি না দিলে আমি এখানে কাজ করব না। এরপরে আমরা দেখতে পাই বিনি ভালো করে সাজগোজ করে, কারণ আজকে নাকি কুমার তার সঙ্গে দেখা করতে আসবে। বাইরে কুমারের জন্য সে অপেক্ষা করতে থাকে, তবে অনেকক্ষণ হয়ে যাবার পরেও কুমার আর আসে না। আর সেই সময় প্রতাপবাবু এসে ব্যঙ্গ করে বিনিকে বলে, কুমারের জন্য দাঁড়িয়ে আছো, কিন্তু আজকে তো তার এঙ্গেজমেন্ট রয়েছে, আমিও তো সেখানেই যাচ্ছি। আর এটা শোনার পরে সে খুব অবাক হয়ে যায়। তারপরে প্রতাপবাবু বলে, সবসময় একটা কথা মনে রাখবে, পায়ের নুপুর সবসময় পায়েই থাকে, সেটা কেউ মাথায় পড়ে না। সেই সময় মনের দুঃখে বিনি বাড়ি ফেরে। তারপরে রাঙাবাবু বিনির পত্রিকাটা দেখে তার জন্য ফুল নিয়ে আসে। আর আজকে বিনির হাত খালি, তার কাছে ফুল দেওয়ার কেউ নেই। আজকে রাঙাবাবুর কথাটা সত্যি হয়ে গেল। তবে বিনির এই অবস্থা দেখে তিনি জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তখন বিনি বলে, আপনি পুরুষ বলেই আপনার এই সমাজে সব রকমের অধিকার রয়েছে, কিন্তু আমি নারী বলে আমার সেই অধিকার নেই। তখন রাঙাবাবু তাকে বোঝায় এবং বলে, তুমি স্বপ্ন দেখা ছেড়ো না, তুমি যদি স্বপ্ন দেখা ছেড়ে দাও তাহলে তোমার দেখা দেখি অনেকে ভেঙে পড়বে। আর এদিকে গিরিশবাবু এক ব্যবসায়ীর সাথে দেখা করে, যার নাম হলো গুলমুর। বিনির ব্যাপারে তিনি সব কথা বলেন। ওনাকে সব বলতে উনি বলেন, তো কি হয়েছে, বিনোদিনীর নামে আমরা আলাদা করে একটা থিয়েটার খুলে নেব, আর সেটা বিনোদিনীর নামেই হবে, তবে তার বদলে গুলমুখ বিনোদিনীর দেহ পেতে চান। এই কথা শুনে অমৃতবাবু বলে যে বিনি কখনোই রাজি হবে না, কারণ ও যে নরক থেকে বাঁচতে এখানে এসেছিল সেটাতেও কোনোদিনও ফিরবে না। আর বিনির নামে যা টিকিট সেল হয় সে চাইলেই আমাদের ছেড়ে সে অন্য থিয়েটারেই চলে যাবে, কিন্তু ও তোমার প্রস্তাব শুনবে না। এই কথা শুনে গিরিশবাবু বলে, বরং ওর নামে কোনোদিনও টিকিট সেল হয় না, টিকিট সেল হয় আমার নামে, আর আমি চাইলেই ওর মতন আরো 10টা বিনোদিনী তৈরি করে নিতে পারবো। তাই অমৃত, তুমি নতুন মেয়ে খোঁজো, ওকে আর আমার লাগবে না। আর এরপরে আমরা দেখতে পাই গিরিশবাবু নতুন নতুন মেয়েদের অডিশন নেওয়া শুরু করে, তবে তারা কেউ বিনির জায়গা নিতে পারবে না। এদিকে গুলমুখ বাবু বিনির বাড়িতে যায় এবং তাকে গিয়ে প্রস্তাব দেয়, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি, তাহলে তুমি আমার হয়ে যাও, আর এই থিয়েটার করা তুমি ছেড়ে দাও। আর বিনি তখন ওনার প্রস্তাব মেনে নেয় না, আর তাকে বলে বিনোদিনী দাসী বিকাও নয়। চলে যাওয়ার সময় গুলমুখ বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায় বিনোদিনী। এরপরে গিরিশবাবু একটি নতুন মেয়েকে নিয়ে নাটক শুরু করে, তবে সেই নাটকে আর আগের মতন ভিড় নেই। এরপর রাত্রেবেলা গিরিশবাবু বিনির কাছে আসে আর তাকে বলে, তুই এখন বহুত বড় স্টার, তোকে যে কোনো থিয়েটার নিয়ে নেবে, তুই হচ্ছিস সেই গিরিশ বোসের সেরা ছাত্রী, কিন্তু তুই একবার আমাদের কথাটাও ভেবে দেখ, তুই শুধু একবার গুলমুখের প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আর এটাকে আমি আমার গুরু দক্ষিণা হিসাবে চাইছি। কিন্তু বিনি এতে কিছুতেই রাজি হয় না, সে কিছুতেই ওই নরকে ফিরে যেতে চায় না। আর এই সবকিছুর পরে বিনিকে রাজি হতেই হয়, আর সে গুলমুখ বাবুর কাছে চলে যায় আর তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর সে বলে, আমি তোমাকে একবার বলেছিলাম না পয়সা দিয়ে সবকিছু কেনা যায়? তখন বিনি তাকে জবাবে বলে, এই থিয়েটার হলো আমার জীবন, আর সেই জন্যই আপনি আজ আমাকে এখানে পেলেন। আর তারপরে গুলমুখ তাকে কথা দেয় যে তার নামেই থিয়েটার হবে। থিয়েটারের সব কাজ শুরু হয়ে যায়। আর থিয়েটারের নাম রেজিস্ট্রির সময় তখন তার সহকর্মীরা বলে, একটি পতিতালয়ের মেয়ের নামে নাম রেজিস্টার করলে লোকে হয়তো পছন্দ করবে না, তাই এটার নাম স্টার থিয়েটার রাখা হয়। আর এটা শুনে গুলমুখ বাবু খুব রেগে যান, মেয়েটা তোমাদের কথা শুনে এই থিয়েটারের জন্য এত কিছু করলো, আর তোমরা সামান্য তার নামে থিয়েটারটা রাখতে পারলে না। এরপরে তিনি সেখান থেকে চলে যায়, আর বিনি সব কিছু জানতে পেরে যায়। আর এরপরে সে বুঝতে পেরে যায় গিরিশবাবু তার স্বার্থের জন্যই তাকে ব্যবহার করেছেন। এরপরে আমরা দেখতে পাই স্টার থিয়েটারের উদ্বোধন হয়, আর সেখানে নতুন নাটকও হয়। নাটকের শেষে এসে জানতে পারে তার গোলাপ ফুলের শরীর খারাপ। বিনি তখন তাড়াতাড়ি করে বাড়ি যায়, আর সে গিয়ে দেখতে পায় যে তার গোলাপ ফুলের অতিরিক্ত শরীর খারাপ। আর বিনি যখন তার কাছে বসে, তার সামনে তার গোলাপ ফুল শেষ নিঃশ্বাস নেয়। এরপরে বিনি যখন তাকে দাহ করার জন্য গঙ্গার ঘাটে যায়, তখন ব্রাহ্মণরা তাকে চিনতে পারে, আর সে বলে, আপনি সেই বিখ্যাত অভিনেত্রী না? আর সেই ব্রাহ্মণগুলো বলে, ইনি বোধহয় আপনার আত্মীয়, আপনি ওনাদেরকে নিয়ে এই ধারে চলে আসুন। তখন বিনি বলে, কিছু বছর আগে যখন আমি এই ঘাটে এসেছিলাম তখন আপনারা আমাদেরকে ওই ঘাটের ধারে যেতে দেননি, আজ আমার খ্যাতি দেখে সেখানে যেতে বলছেন। তবে বিনি ঘাটের কাছে যায় না, উপরেই দাহ সম্পূর্ণ করে। আর এরপরে তখন বিনির সাথে রাঙাবাবু দেখা করতে আসেন। তখন বিনি বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার কথা শুনে আমি যুদ্ধে নামলাম, কিন্তু পেছনে ফিরে যে আপনাকে দেখতে পেলাম না একবারও। তখন সে বলে, কনক চিঠি লিখেছিল বলে আমি জানতে পারলাম এখন তোমার জীবনে ঠিক কেমন ঝড় চলছে। এখন তোমাদের বিশ্রামের প্রয়োজন, তুমি তোমার মাকে নিয়ে আমার বাগান বাড়িতে চলে এসো। তারপরে আমরা দেখতে পাই বিনি তার অসুস্থ মাকে সেই বাগান বাড়িতে রেখে সেবা করছিল। সেই সময় গিরিশ
বাবু চলে আসেন আর তিনি গিরির মাকে জানান যে গুলমুখ বাবু এখন অসুস্থ রয়েছে, তাই জন্য তিনি কলকাতা ছেড়ে এখন চলে যাবেন। আর যাওয়ার আগে তিনি এই স্টার থিয়েটারটি বিনোদিনীকে বিক্রি করতে চান। আর বিনি এইসব কিছু ব্যবসা বোঝে না, ওটা নিলে আমরাই হয়তো সেটাকে চালাবো আর ও হয়তো মাসে মাসে মাইনে নেবে। বিনি তখন বুঝে যায় যে গিরিশ বাবু হয়তো আবারও তার স্বার্থের জন্য এখানে এসেছেন। তখন বিনি নিজের সব গয়না গিরিশ বাবুকে দিয়ে দেয় আর সে বলে একদিন এই বেশ্যার নামে থিয়েটার করতে অসুবিধা হচ্ছিল, তার পয়সায় আজকে থিয়েটার কিনতে অসুবিধা হচ্ছে না। গিরিশ বাবু চলে যাওয়ার আগে বিনিকে বলে যান একটা নতুন নাটক লিখেছিলাম, যদি তোর মনে হয় একবার এসে দেখে যাস। এরপরে বিনি যখন গিরিশ বাবুর সাথে দেখা করে গিরিশ বাবু তখন বিনিকে জানায় যে চৈতন্য নীলা নাটকটার ব্যাপারে। আর বিনির ওই নাটকটি খুবই ভালো লেগে যায়। তবে গিরিশ বাবু তাকে শ্রী চৈতন্যের অভিনয় করতে বলেন। বিনি প্রথমে রাজি না হলেও গিরিশ বাবু তাকে ভরসা দেয় সে ঠিক সেটা করতে পারবে। আর বিনি সেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুতি করা শুরু করে। সে রোজ গঙ্গায় ডুব দেয়, সে নিজেকে শুদ্ধ করত এবং কাগজের মধ্যে শ্রী চৈতন্য লিখত। যখন ব্রাহ্মণরা জানতে পারে বিনি চৈতন্যের চরিত্রে অভিনয় করতে চলেছে তখন তারা ছিছি করা শুরু করে দেয়। তবে নাটকের দিন অর্ডার আসে যে এই নাটক বন্ধ করতে হবে, কিন্তু এদিকে তো সেদিনের শো হাউসফুল ছিল, সে কারণে নাটক তো বন্ধ করা যাবে না। এরপরে আমরা দেখতে পাই নাটক শুরু হয়ে যায়। সেখানে নাটক দেখতে লুকিয়ে কিছু ব্রাহ্মণও এসেছিল। আর এদিকে চৈতন্য লীলা চলাকালীন কিছু ব্রাহ্মণ বিনিকে ঢিল ছুঁড়ে মারে আর তাকে বেশ্যা বলে অপমানও করে। তখন স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেব যিনি নাটক দেখতে এসেছিলেন আর এনার কথায় গিরিশ বাবু বলেছিলেন যে একজন স্পেশাল কেউ নাটক দেখতে আসবেন আর তিনি বিনির নাটকের প্রশংসা করেন, যার কারণে বিনি উঠে আবার তার নাটকটা শেষ করে। তবে নাটক শেষ হওয়াতেই বিনির জ্ঞান হারিয়ে যায়। তারপরেই রামকৃষ্ণ দেব বলে তার চৈতন্যের ভর হয়েছে। তার জ্ঞান ফিরতে বিনি তখন রামকৃষ্ণ দেবকে প্রণাম করেন। তারপরে রামকৃষ্ণ দেব বলে যে তোর চৈতন্য হোক। বিনি খুশিতে কাঁদতে শুরু করে দেয়, কারণ এতদিনের পরিশ্রমের ফল সে আজ পেল। রামকৃষ্ণ দেব প্রথমে বুঝতেই পারিনি যে একজন মেয়ে অভিনয় করছে, তার অভিনয় এতটা বেশি নিখুঁত ছিল। এরপরে তিনি বিনির অভিনয়েরও প্রশংসা করেন। তারপরে সেখানে সন্দেশ আনা হয় আর রামকৃষ্ণ দেব নিজের হাতে বিনিকে সেই সন্দেশ দেয়। সেটা খাইয়ে দেওয়াতে বিনি নিজেকে ধন্য মনে করে। এরপরে বিনি গিরিশ বাবুকে জিজ্ঞাসা করেন কই রামকৃষ্ণ দেব তো এলেন না। গিরিশ বাবু তখন বলে উনি নাকি এসেছিলেন, তবে শরীর খারাপ হওয়াতে তিনি সেখান থেকে চলে যান আর তার নাকি গলার মধ্যে ক্যান্সার ধরা পড়েছে। বিনি তখন বলে আমি ওনাকে দেখতে যাব। তখন গিরিশ বলে সেখানে কি তোকে ঢুকতে দেওয়া হবে? তখন বিনি বলে আমি ছদ্মবেশে যাব। তখন বিনি এক সাহেবের ছদ্মবেশে রামকৃষ্ণ দেবের সাথে দেখা করতে যায়, যার ফলে কেউ তাকে চিনতে পারেনি। তবে রামকৃষ্ণ তাকে ঠিক চিনতে পেরে গিয়েছিল। তারপরে তিনি বিনিকে চৈতন্য নীলার একটি গান গাইতে বলেন আর বিনি সেটা গায়। তার কিছুদিন পরে 1886 সালে 12ই আগস্ট রামকৃষ্ণ দেব পরলোক গমন করেন। তারপরে আমরা দেখি বিনি মনমরা হয়ে গঙ্গার ধারে বসে রয়েছে আর তার সাথে রাঙাবাবু দেখা করতে আসে। রাঙাবাবু তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে? তখন বিনি বলে আমার আর কিছু ভালো লাগে না, ইচ্ছে করে সবকিছু ছেড়ে চলে যাই। আর এই যে আপনিও আমার কাছে বারবার আসেন তাতে আমার দ্বিধা হয়, কারণ আপনারও একটা পরিবার রয়েছে, তাদেরকে সময় না দিয়ে আপনি আমাকে সময় দিচ্ছেন, এটা দেখে আমারও খারাপ লাগে। রাঙাবাবু তখন বলে যে তুমি ব্যস্ত ছিলে বলে তোমাকে বলা হয়নি, আমার স্ত্রী বেশ কিছুদিন আগেই গত হয়েছে, আমার মাতৃহারা পুত্র আমার আশায় বসে থাকে। এরপরে রাঙাবাবু বিনিকে নিজের স্ত্রী হওয়ার প্রস্তাব দেয়। তখন বিনি বলে আমি যে একজন বেশ্যা সমাজ থেকে আসি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, আমাকে কেউ স্ত্রী হিসাবে মর্যাদা কেন দেবে? তখন রাঙাবাবু বলে আমি আছি তো। তাই শেষমেশ বিনি রাজি হয়ে যায়। এরপরে বিনি তার বিয়ের কথাটা গিয়ে গিরিশ বাবুকে জানায়। তখন গিরিশ বাবু জিজ্ঞাসা করে বিনি তুই থিয়েটার করবি তো বিয়ের পর? এরপরে গিরিশ বাবু বিনিকে জিজ্ঞাসা করে তুই বিয়ের পরে থিয়েটার করবি তো? এরপরে গিরিশ বাবু বলে তুই শেষবারের মতন তাহলে আমায় গুরু দক্ষিণাটা দিয়ে যা। তারপরে বিনি বলে মাস্টার মশাই গুরু দক্ষিণা কিন্তু একবারই হয় আর সেটা আমি আপনাকে দিয়ে দিয়েছি, আর এখন আপনি থাকুন আপনার থিয়েটার নিয়ে। এরপরে রাঙাবাবু আর বিনির বিবাহ হয়ে যায়। আর এরপরে আমরা কয়েক বছর বাদে বিনির মেয়ে শকুন্তলাকে দেখি, যার মৃত্যু হয়ে গিয়েছিল। আর তারপরে রাঙাবাবুরও মৃত্যু হয়ে গিয়েছিল। এরপরে বিনি সব ছেড়ে নিজের মায়ের বাড়ি চলে আসে। সেখানে তবে আর কেউ থাকে না। তবে সেখানে একটি বাচ্চা মেয়ে দৌড়ে দৌড়ে বিনির কাছে এসে বলে আমি ওদের মতন ওইসব কাজ করব না, আমি এনার মতন হব, তুমি জানো ইনি কে? আর সেই বাচ্চা মেয়েটি বিনিকে একটা ছবি দেখায়। বিনি ছবিটা দেখার পরে বলে বেশ তাই হবে। তারপরে বিনি সেই পুরনো ভঙ্গিতে বসে। তারপরে বাচ্চাটি বুঝে যায় যে এই সেই বিনোদিনী যার ছবি সে তাকে দেখিয়েছে। তারপরে আমরা সেই বৃদ্ধ বিনোদিনীকে শ্রী রামকৃষ্ণর মন্দিরে দেখতে পাই। আর এখানে বিনিকে দেখে সকলেই হাত জোর করে প্রণাম করে। আর এরপরে 1941 সালের ফেব্রুয়ারি মাসে বিনোদিনীর মৃত্যু হয়ে যায়। আর এর সাথে সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের এই বিনোদিনী মুভিটি ঠিক কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক
লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের যদি মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একবার ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।